এখন আমি কথা বলবো হিন্দুত্ব এবং ফ্যাসিবাদের সম্পর্ক বা নাৎসিবাদের সম্পর্ক। তাহলে হিন্দুরা কিন্তু ক্লাসে বিশ্বাস করে, এটা বুঝতে হবে যে এই নাৎসিবাদের উৎপত্তি হয়েছে মার্ক্সবাদের বিরুদ্ধে। মার্ক্সবাদ বলেছে সবাই সমান, এইটা মানে মার্ক্সবাদের উৎপত্তি কিন্তু হিন্দুত্বের বিরুদ্ধে, আর হিন্দুত্বের বিরুদ্ধে আর মার্ক্সবাদের বিরুদ্ধে উৎপত্তি হলো নাৎসিবাদ। কাজেই নাৎসিবাদের সাথে আবার হিন্দুত্বের প্রচণ্ডভাবে মিল আছে। এই জিনিসটা বুঝতে হবে যে কার্ল মার্ক্স বলেছিলেন যে হ্যাভ আর হ্যাভ নট, পৃথিবীতে দুইটা শ্রেণী আছে, কিন্তু এই ধরনের আসলে কোনো শ্রেণী নাই। অনেক গরিব বড়লোক হচ্ছে, বড়লোক গরিব হয়ে যাচ্ছে, এটা পরিশ্রমের ব্যাপার। কিন্তু এই মার্ক্স দেখানোর চেষ্টা করেছিলেন যে বড়লোক আরও বড়লোক হচ্ছে, গরিব আরও খারাপ হচ্ছে। এই জিনিসগুলোর মধ্যে দিয়ে তিনি গোটা পৃথিবীতে একটা বিপ্লব আনার চেষ্টা করেছিলেন, এবং তার এটা কিন্তু পৃথিবীতে কোথাও নেই, শুধুমাত্র হিন্দুত্বের মধ্যেই আছে, যে ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ থাকবে, ক্ষত্রিয় শুধু ক্ষত্রিয় থাকবে, বৈশ্য শুধু বৈশ্য থাকবে, আর শূদ্র যারা মানুষের সেবামূলক প্রফেশন করছে তারা সেবামূলক প্রফেশনেই যাবে। তো মার্ক্সের তত্ত্বটা ছিল হিন্দুত্বের উল্টা। আর এই মার্ক্সবাদ কিন্তু একজন প্রফেসর আর একজন পিয়নকে সমান করে দিতে চায়, কিন্তু একজন প্রফেসর কি পিয়নের সমান? মোটেই না। প্রফেসর আর পিয়ন সবসময় আলাদা। তো প্রফেসর আর পিয়নের মধ্যে যখন আমরা আলাদাভাবে আমরা চিন্তা করি, তখন কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রফেসর হলো গিয়া একটা মানে 20-25 বছর পড়াশোনা না করলে, 25 বছর পড়াশোনা না করলে কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা প্রফেসর এগুলো হতে পারে না। ডাক্তারের মধ্যে প্রফেসর বা ইঞ্জিনিয়ারের মধ্যে প্রফেসর সে হতে পারে না। তাহলে এই যে মানে ম্যাট্রিক পাস করতে 10 বছর লাগে, তারপরে আবার ইন্টারমিডিয়েট 2 বছর, তারপর অনার্স আরও 4 বছর, 16 বছর যায় শুধুমাত্র অনার্স পাস করতেই, তারপর মাস্টার্স, আরও ডিগ্রি, আরও কামালিয়াত বা এই পারফেক্ট হতে গেলে দেখা যাচ্ছে 25 বছরের পড়াশোনা করা লাগে। একজন পারফেক্ট প্রফেসর হতে গেলে, একজন পারফেক্ট হতে গেলে, ডাক্তার হতে গেলে, ডাক্তারদের মধ্যে প্রফেসর হতে গেলে তখন আপনাকে 25 বছর পড়াশোনা করা লাগবে। তো এই একজন 25 বছর পড়াশোনা করার পরে একজন দারোয়ান যে 25 দিনও ট্রেনিং নেয়নি, তার সমান আপনি হতে পারেন না। কিন্তু মার্ক্স যখন এই ধরনের সর্বাঙ্গীন সাম্যবাদ কায়েম করছিল, যেখানে রাষ্ট্রের সমস্ত কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেবে, তাহলে তখন কী হবে? টোটালিটারিয়ান স্টেট হবে, সেখানে কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকবে না। মানে ঠিক এই আগের যে মাতৃতান্ত্রিক পরিবারগুলো ছিল, মাতৃতান্ত্রিক পরিবারে কিন্তু প্রচণ্ড অত্যাচার হতো, সেখানে বাঘের ভয়েস গোটা গোত্র একটা ব্যক্তির মতো আচরণ করতো, এবং সেখানে বাপের পরিচয় কেউ জানতো না, সবাই মামার পরিচয় বড় হতো। তাহলে এই ধরনের একটা স্বৈরাচারী ব্যবস্থার দিকে মার্ক্সিজম যখন যাচ্ছে, সেই মার্ক্সিজম সেই আগের হিন্দুত্বের মতো যখন মানে মার্ক্সিজম যখন হিন্দুত্বের বিরুদ্ধে গেছে, হিন্দুত্বের অ্যান্টিথিসিস হিসাবে মার্ক্সিজম আসছে, এই মার্ক্সের মোকাবেলা করার জন্য আবার সেই হিন্দুত্বই ফেরত গেছেন। কে ফেরত গেছেন? ফেরত গেছেন সে হলো গিয়া নিটশে, ফ্রেডরিক উইলিয়াম নিটশে। তিনি ওই নাম কি বলে হিন্দুত্বের কথা বলেছেন। তিনি বলেছেন যে এই নাম কি বলে হিন্দুত্বই ঠিক, সেটা হলো কি যে এই মানুষকে পার্থক্য করে দিতে হবে, নাম কি বলে এই চণ্ডালদেরকে দূরত্ব রাখতে হবে। এবং এই নিটশে কিন্তু সেই ডারুনি তত্ত্ব যে বাঘ যেমন হরিণ খায়, হরিণ আবার ঘাস খায়, তাহলে খাওয়ার যুগ পৃথিবীতে কোথাও নীতি নাই। তাহলে এই মার্ক্সিজমও কিন্তু ঠিক না, নাৎসিবাদও ঠিক না, এবং দুটোই কিন্তু জার্মান দর্শন, এবং জার্মান দর্শন থেকে এই দুইটার উৎপত্তি হয়েছে। এবং নিশ্চয়ই কিন্তু একটা কথা বলতেন যে মানে তার একটা আর্টিকেল আছে লাস্ট আনপলিটিক্যাল জার্মান। তার মানে তিনি নিশ্চয় বলতেন যে আমি লাস্ট আনপলিটিক্যাল জার্মান, এরপর প্রতিটা জার্মান রাজনীতি সচেতন হবে। তার মানে গোটা পৃথিবীর রাজনীতি কিন্তু দুই ভাগে বিভক্ত ধরা যায়, একটা হলো মার্ক্সবাদ, একটা নাৎসিবাদ। তো এই মার্ক্সবাদ এবং নাৎসিবাদ মানে হয় সে লেফট লিনিং বা রাইট লিনিং। তাহলে এই মানে হয় সে বাম দিকে ঝুঁকে আছে অথবা ডান দিকে ঝুঁকেছে। মার্ক্সবাদ হলো ডান দিকে আর নাৎসিবাদ হলো বাম দিকে। তো কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, ওই যুগ ছিল নিরস্বরবাদের যুগ। তিনিও কিন্তু নাৎসিবাদের মধ্যেও কিন্তু এই কিছু ইসের নাম কি বলে এই গরিবের যে অসহায় অবস্থা, সেইটাও কিন্তু তাদের প্রতি সিম্প্যাথি কিন্তু আছে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু যেহেতু তিনি এই জার্মানির হিটলার যেহেতু ক্ষমতা নিলেন এবং তারা একটা বিপ্লবী কিছু করতে চাচ্ছিলেন, তারা ডিউটি পরায়ণ ছিলেন, তারা ডিসিপ্লিনের পক্ষে ছিলেন, তারা সবাই সমান এই কথাটা মানতেন না, তারা অ্যান্টি রাশিয়া ছিল। সেই জিনিসটা কিন্তু আমাদের অ্যান্টি রাশিয়া হিসেবে তারা নাৎসিবাদকে ধারণ করেছে। ওই নিটশের ওই হিন্দুত্বর যে সিম্বল, নিটশে তো ওই সিম্বলটা নেননি, কিন্তু তারা ওই ইসের সিম্বলটা নাম কি বলে ওই
স্বাস্তিকা, হিন্দিতে যে স্বাস্তিকাকে তারা সাবাস্টিকা নাম দিয়ে তাদের ব্যাজে ধারণ করতে শুরু করলো। তাহলে এখন আপনারা কি বুঝতে পারছেন যে এই নাম কি বলে এই মানে নাৎসিবাদের সাথে হিন্দুত্বের সম্পর্ক কি? তো কাজেই বাংলায় কেন আবার এই নাৎসিবাদ ফেরত আসলো, যেটা অনেকখানি আমার বলা যায় যে হিন্দুত্বর মানে বাংলায় কিন্তু সবচেয়ে বড় কবি কিন্তু কে? সবচেয়ে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে জীবনানন্দ দাশ, এরা। তো এই নজরুলের মধ্যেও হিন্দুত্বের অনেক প্রভাব ছিল, নজরুলের সভাসঙ্গীত লিখেছেন। তো কাজেই এইখানে নজরুল কিন্তু রবীন্দ্রনাথের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করেননি, নজরুলও কিন্তু রবীন্দ্রনাথকে গুরু মানতেন। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই উত্তর ভারত, দক্ষিণ ভারত বা পাকিস্তানের সবচেয়ে বড় কবিকে মির্জা গালিব, তাহলে কিন্তু বাংলায় সবচেয়ে বড় কবিকে এটা হলো রবীন্দ্রনাথ। তাহলে এই যে মানে বাংলায় যদি 5 জন বড় বড় কবি সাহিত্যিক নেই, তারা কিন্তু সবাই হিন্দু হবে, যেমন মাইকেল, তারপরে এই নাম কি বলে বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ। তো এই 5 জনই কিন্তু হিন্দু। আর আর উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তানে যদি 5 জনের নাম নেই, তাহলে কী হবে? মীর মীর, গালিব, তারপরে এই জক, মমিন, তারপরে এই নাম কি বলে এই ইকবাল, আলতাফ হোসেন হালি, তারপরে এই নাম কি বলে এই মজরু সুলতানপুরি, সবগুলো হলো কি মুসলমান। তাহলে উত্তর ভারত দক্ষিণ ভারতের একটা উল্টা ফিনোমেনন বাংলায় আছে। উত্তর ভারত দক্ষিণ ভারতে কী জন্য এইগুলো আসে না? কারণ প্রত্যেকে তারা এই মুসলিম কবিগুলোকে পড়ে, ইকবালকে পড়ে, তারা কি হয় নাৎসিবাদ সম্বন্ধে জানে, ফ্যাসিবাদ সম্বন্ধে জানে। ইকবাল ডাইরেক্ট বলে দিয়েছিলেন যে যাও সেই নিৎস্ব পড়ো, সেই আজর আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি। তাহলে ওই আর নিৎস্বকে বুঝতে গেলে আপনাকে মার্কস পড়তে হবে। তো কাজে উত্তর ভারত দক্ষিণ ভারতের সবাই মার্কস পড়ে, নিশ্চয় পড়ে, জার্মান দর্শন ওখানে টপ। কিন্তু বাংলায় হলো গিয়ে ব্রিটিশ দর্শনকে শ্রেষ্ঠ বলেছেন রবীন্দ্রনাথ, আর বাংলায় সবগুলো হিন্দু। ফলে এই বাঙালি কিন্তু ওই মার্ক্সবাদ এবং নাৎসিবাদের যে বৈপরীত্য, তাদের যে মানে স্বাধীনতাহীনতা, তাদের অত্যাচার, যেমন রাশিয়াতেও কিন্তু মার্ক্সবাদী রাশিয়াতেও পেপার নিয়ে ব্যক্তিতান্ত্রিক পেপার, ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিতান্ত্রিক পেপারগুলা নিষিদ্ধ ছিল। আবার এই জার্মানিতেও কিন্তু হিটলার আসার পরে ব্যক্তিতান্ত্রিক পত্রিকা, ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তির মালিকানায় যে পত্রিকা ছিল সেই পত্রিকাগুলো নিষিদ্ধ করেছিলেন কে? হিটলার। তাহলে মার্ক্সবাদ আর হিটলারের মধ্যে একটা জিনিস মিল আছে, তারা পত্রিকাকে রাষ্ট্রীয়করণ করছে। কাজেই আমরা সবসময় যদি মার্ক্সবাদ এবং নাৎসিবাদকে বাধা দিতে চাই, তাহলে আমাদের প্রথমে 2টা কাজ করতে হবে। পত্রিকাকে ব্যক্তির অধীনে রাখতে হবে, রাষ্ট্রের অধীনে নয়। আর শিক্ষাকে ব্যক্তির অধীনে রাখতে হবে, রাষ্ট্রের অধীনে নয়। কিন্তু অনেকেই, সলিমুল্লাহ খান থেকে অনেকেই করে কি, তারা রাষ্ট্রীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা ঠিক না। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, যেমন বিভিন্ন ধারা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে, এই ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এবং মাদ্রাসা মিডিয়াম, 3 মিডিয়ামকেই বহাল রাখতে হবে। তাহলে কি হবে? তাদের মধ্যে ডিবেট হবে, ভিন্ন বৈচিত্র্য আসবে, ভ্যারিয়েশন থেকে কি হয়? ক্রিয়েটিভিটি হয়। যেমন আমেরিকায় কিন্তু ব্যক্তিতান্ত্রিক সমস্ত পেপার পত্রিকার শিক্ষা ব্যবস্থা ব্যক্তিতান্ত্রিক। ফলাফল কী হয়েছে? তাদের এখানে ভিন্ন মতবাদ হয়েছে, তাদের মধ্যে ডিবেট হয়। তাদের আমেরিকায় কিন্তু ওই ইউনিভার্সিটিগুলো কিন্তু সবই কিন্তু স্টেট ইউনিভার্সিটি না। এখানে এই মানে বিভিন্ন রকম ইউনিভার্সিটি আছে। আমেরিকায় পাবলিক ইউনিভার্সিটি আছে, আবার এই প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কেউ নাম কি বলে ইহুদিবাদী আছে, এই ইহুদিদের ইউনিভার্সিটি আছে, কালোদের ইউনিভার্সিটি আছে, সাদাদের ইউনিভার্সিটি আছে। এবং সেইখানে কিন্তু সবার এন্ট্রান্সটাকে তারা নিশ্চিত করেছে যে সবাই যেন ঢুকতে পারে। কালোদের ইউনিভার্সিটি সাদারা ঢুকতে পারে, সাদাদের ইউনিভার্সিটিতে কালোরা ঢুকতে পারে, ইহুদির ইউনিভার্সিটিতে অহিদিরা যাতে পড়ালেখা করতে পারে। এবং স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, কিন্তু প্রত্যেকে তার নিয়মকানুনগুলো তারা পালন করতে পারবে। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতাকে আমেরিকা রক্ষা করতে পেরেছে বলেই কিন্তু আমেরিকা এই পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ দেশ। এখন সায়েন্সে নোবেল প্রাইজ অর্ধেক আমেরিকা নিয়ে যায়, যদিও ইউরোপের জনসংখ্যার অনেক কম, মানে 3 ভাগের 1 ভাগ হলো আমেরিকার, বা অর্ধেক ইউরোপের জনসংখ্যার অর্ধেক হলো যুক্তরাষ্ট্রের লোকসংখ্যা। কিন্তু এই যুক্তরাষ্ট্র কিন্তু নোবেল প্রাইজের অর্ধেক নিয়ে যায়, কারণ তারা কি তোমার ভ্যারিয়েশন বা এই যে ভ্যারিয়েন্স গুলোকে তিনি রক্ষা করতে, যে বৈচিত্র্য থেকে নেতৃত্ব আসে, এটা তারা বুঝতে পেরেছিল। এবং তারা ইসের মতো হতে চায়নি, কাদের মতো, ঈদের মতো, এই যে স্পেনের মতো। স্পেন 2টা জাতকে বাইর করে দেওয়ার পরে স্পেনের নষ্ট হয়ে যায়, নাম কি বলে, একটা হলো গিয়ে মুসলমান আর একটা ইহুদি। তো কাজেই আমাদের ওই জিনিসটা বুঝতে হবে যে এই ইহুদিদেরকে ঘৃণা করতেন আরেকজন লোক, তিনি হলেন গিয়া বাংলাদেশের হুমায়ুন আজাদ। তো হুমায়ুন আজাদ কিন্তু পৃথিবীর যে সভ্যতার পিছনে 2টা জাতের প্রচণ্ড অবদান আছে, একটা মুসলমান আর একটা
ইহুদি। তো এই দুইটা জাতের ফলেই কিন্তু এই দুইটা জাতের সংঘর্ষের ফলেই যারা মরবিড খ্রিস্টান ছিল, যারা গ্রিক রোমান সভ্য আর্লি ক্রিশ্চিয়ানিটির মধ্যে অনেক পরিবর্তন আসে এবং খ্রিশ্চানিটি লেখাপড়া শুরু করে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তারা লেখাপড়াকে প্লেটোবাদের প্রভাবে তারা বলতো যে লেখাপড়া হলো পাপ। এই ধরনের মানে জীবন বিদ্বেষী এক ধরনের মতবাদ প্লেটো তৈরি করেছিলেন। এই জন্যই নিটশে কিন্তু প্লেটোকে বলতেন যে কাওয়ার্ড, আর সক্রেটিসকে বলতেন ক্লাউন। তাহলে এই ক্লাউন এবং কাওয়ার্ডের দর্শন থেকে গোটা যারা পৃথিবী ইউরোপকে মুক্ত করেছিলেন কারা, সেটা আমাদের বুঝতে হবে যে সেটা হলো কি মুসলমান এবং ইহুদি, এই দুইটা জাতি। অথচ এই কলকাতার প্রভাবে, কলকাতার ব্রিটিশ দর্শনের প্রভাবে এই হুমায়ুন আজাদ ইহুদিদেরকে তিনি ইহুদি এবং ইসলামকে তিনি খারাপ দেখানোর চেষ্টা করেছেন হুমায়ুন আজাদ। কাজী হুমায়ুন আজাদ কিন্তু এই নিটশেকে কিছুটা পড়েছিলেন, কিন্তু তিনি নিটশের যে উৎপত্তি যেখান থেকে তিনি কান্ট, হেগেল এবং গেটে এই তিনজনকে কিন্তু হুমায়ুন আজাদ বুঝতে পারেননি। ফলাফল হয়েছে যে তিনি ওই যে ইহুদি বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ যেগুলো শুরু করেছিলেন সেগুলো কিন্তু সেই নাৎসিবাদের দিকে চলে গেছে। তার ফলে এই হুমায়ুন আজাদ যখন মারা গেলেন, তার পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2009 সালে, হুমায়ুন আজাদ মারা গেছেন 2004 সালে, তখন কিন্তু তারা এই হুমায়ুন আজাদের প্রতি সিম্প্যাথেটিক ছিলেন এবং কলকাতার যে ফিলোসফিদের প্রতি সিম্প্যাথেটিক ছিলেন। কিন্তু কলকাতার ফিলোসফিতে কিন্তু ব্রাহ্মণ্যবাদ টপ। এটা আমাদের বুঝতে হবে যে কলকাতার এই নাম কি বলে, মরার পরেও তারা ওই ব্রহ্মদত্তী নামে এক ধরনের কলকাতার এই নাম কি বলে যারা সাহিত্যিক, ব্রহ্মদত্তী নামে একটা তুলনা এই ভূতের গল্প প্রায় লেখে কলকাতার এইগুলা ব্রাহ্মণগুলা। তো কলকাতার আজও কিন্তু আজ পর্যন্ত 2025 সালে পর্যন্ত সমস্ত লেখকগুলাই দেখা যায় বেশিরভাগই সব চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, তারপরে মজুমদার, সবাই ব্রাহ্মণ নাহলে কায়স্থ। তাহলে এই ব্রাহ্মণ ও কায়স্থের হাত থেকে কিন্তু কলকাতার সাহিত্যটা মুক্তি পায়নি। ফলে তারা ওই বর্ণবাদকে তারা সমর্থন করে, আর বর্ণবাদ কিন্তু সেই নাৎসিদের সাথে মিলে যায়, ফ্যাসিস্টদের সাথে মিলে যায়, নিটশেদের সাথে মিলে যায়। কিন্তু উত্তর ভারত, দক্ষিণ ভারতে যেহেতু মুসলমানরা টপ, তারা কিন্তু এই দক্ষিণ ভারতে ব্রাহ্মণ সমূহকে মার দেয়। তাহলে এই দক্ষিণ ভারতে কিন্তু লেখকরা যদি ব্রাহ্মণও হন, তারা ব্রাহ্মণবাদকে সমর্থন করতে পারেন না, তারা ইসলামকে সমর্থন করেন। তার ফলে উত্তর ভারত, দক্ষিণ ভারতে কিন্তু তারা ইকবালকে সমর্থন করেন। ফলে ইকবালের যে এক ধরনের মানে শ্রেষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা, ইকবালের দর্শনের যে মুসলমানদেরকে বা এই সত্য বা এই বর্ণবাদ বিরোধী একটা চেতনা আছে, গণতান্ত্রিক চেতনা আছে, সেইগুলোকে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পাকিস্তান ধারণ করেছে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে উত্তর ভারত, দক্ষিণ ভারত কিন্তু এক হাতে ইকবালকে নেয়, আর এক হাতে রবীন্দ্রনাথকে নেয়। তার ফলে তারা 200 কোটি বাজেটে মুভি করতে পারে। সায়েন্সে নোবেল প্রাইজ পাইছে 3টা, এই নাম কি বলে, এই 9 কোটি লোকের 3টা নোবেল প্রাইজ পেয়েছে তামিলরা। কিন্তু ঢাকা, কলকাতা বা বাঙালি 30 কোটি হওয়ার পরেও কিন্তু একটাও সায়েন্সে নোবেল প্রাইজ পায়নি। কাজেই আমাদেরও কিন্তু এক হাতে রবীন্দ্রনাথকে নিতে হবে, আর এক হাতে ইকবালকে নিতে হবে। এবং তাদের মধ্যে যে ধরনের ডিবেটগুলো হয়েছিল, তাদের মধ্যে যে ধরনের মতদ্বৈততা হয়েছিল, তারপরে এই ইকবাল রবীন্দ্রনাথ সম্বন্ধে কী বলতেন, রবীন্দ্রনাথ ইকবালের সম্বন্ধে কী বলতেন, তারপরে এই ইকবাল ও নেহরুর মধ্যে কলকাতায় যে ডিবেট হয়েছিল 2 পত্রিকার মাধ্যমে, একটা হলো গিয়া মডার্ন রিভিউ, আরেকটা হলো গিয়া নাম কি বলে, মডার্ন রিভিউর সাথে আরেকটা ছিল হলো গিয়া এই স্টেটসম্যান। তো মডার্ন রিভিউতে লিখেছিলেন নেহরু এবং তার জবাব দিয়েছিলেন স্টেটসম্যানের মাধ্যমে, এই দুটো ইংলিশ পত্রিকা কিন্তু বা কলকাতার জবাব দিয়েছিলেন পাঞ্জাব থেকে ইকবাল। তাহলে এইখানে যে নেহরু আর ইকবালের মধ্যে যে ডিবেট হচ্ছিল, আর আমার আগের ভিডিওগুলোতে আপনি দেখবেন যে ওই নাম কি বলে, ওই মার্কস, নিটশে এগুলো নিয়ে প্রচণ্ডভাবে আলাপ আলোচনা করতেছেন ইকবাল, এবং মহাত্মা গান্ধীর পরে কীভাবে ব্রিটিশদের সাথে পারা যাবে, কীভাবে ব্রিটিশরা কোন দিকে শক্তিশালী, ইন্ডিয়ানরা কোন দিকে শক্তিশালী, এইগুলো কিন্তু ব্যাপকভাবে ইকবাল আলোচনা করেছিলেন। ফলে আমরা যদি ইকবাল আর রবীন্দ্রনাথের মধ্যে তুলনা করি, তখন আমরা প্রকৃত সুভাষচন্দ্রকে বুঝতে পারি। সুভাষচন্দ্রের উপরে ইকবাল এবং রবীন্দ্রনাথের দুজনের প্রভাব ছিল, কিন্তু আমরা খালি রবীন্দ্রনাথকে দিয়ে সুভাষকে বোঝার চেষ্টা করি, বুঝতে পারি না। ফলে সুভাষের পর থেকে গোটা ভারতের মতো, ভারতকে চালানোর মতো ভারতে প্রভাব বিস্তারকারী বাঙালি নেতা আর আসে নাই। কারণ সুভাষ ছিলেন একদিকে রবীন্দ্রনাথ পড়তেন, আরেকদিকে ইকবাল পড়তেন। সুভাষের জন্মভূমি বা প্রথম ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া ছিল সেই উড়িষ্যায়। তার ফলে তার পক্ষে রবীন্দ্রনাথ আর ইকবালকে সহজভাবে বোঝাটা, তুলনা করার সুবিধা ছিল। কিন্তু আমাদেরকেও এই পাঞ্জাবিরা যেমন ওই নাম কি বলে ইকবালের দেশের হয়েও কিন্তু ইকবাল আর রবীন্দ্রনাথের তুলনা করেন, আমাদেরকেও সেই রবীন্দ্রনাথ ইকবালকে তুলনা করতে হবে। আর এখন খুব সহজ হয়ে গেছে, কারণ এখন আমরা পাঞ্জাবিদের ভিডিও পাইতেছি, এই তামিলদের ভিডিও পাইতেছি, সাদাদের ভিডিও পাইতেছি, কালোদের ভিডিও পাইতেছি, সাদাদের সিনেমা দেখতেছি, পাঞ্জাবি সিনেমা দেখতে পাচ্ছি, পাকিস্তানি সিনেমা দেখতে পাচ্ছি, আবার তামিলদের সিনেমা দেখতে পাচ্ছি, বলিউডের সিনেমা দেখতে পাচ্ছি। ফলে এই বিভিন্ন দর্শনের লড়াইটা এখন বাঙালিদের পক্ষে সহজ হয়ে গেছে। তখন আমরা
কী করবো, রবীন্দ্রনাথ আর ইকবালকে এক হাতে রবীন্দ্রনাথ এক হাতে ইকবাল নিয়ে আমরা তুলনা করবো, তখন কীভাবে বাঙালিও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাঙালি তখন 200 কোটি মুভি করবে। আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।